সবাইকে স্বাগত আজকের ভিডিওতে দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ডিসকাস করব। তো প্রথমেই আসবো আনোয়ার আলী ট্রান্সফার সাগা নিয়ে। তো আনোয়ার আলীকে নিয়ে কালকে পিএসসিতে কিন্তু একটা শুনানি ছিল এবং সেই শুনানি শেষে যেটা জানা গেছিলো, ফুটবল সাংবাদিক মার্কাস মার্গুলেও যেটা জানিয়েছিলেন যে পিএসসির তরফে মানে প্লেয়ার স্ট্যাটাস কমিটির তরফে আনোয়ার আলীকে নিয়ে কিন্তু একটা ইন্টারিম অর্ডার আসতে চলেছে। এছাড়াও এই বিষয়টা অনেক দিন ধরেই স্পষ্ট হয়ে গেছে যে প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে কিন্তু এই বিষয়টা সলভ হবে না, কারণ দুপক্ষই কিন্তু নমনীয় নয় এবং এই প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে যে পক্ষের বিপক্ষেই ডিসিশন আসুক তারা কিন্তু এর পরে এআইএফএফ প্লেয়ার স্ট্যাটাস কমিটির পর এআইএফএফ অ্যাপিল কমিটিতে তারা কিন্তু অ্যাপিল করতে পারে এবং তারপরে যদি তাতেও না হয় তাহলে কিন্তু ফিফার ক্যাশে তারা যেতে পারে এই বিষয়টা নিয়ে। এরকম কিন্তু একটা সম্ভাবনা ছিল আগের থেকে এবং এখনও যথেষ্ট রয়েছে। এর মধ্যেই কিন্তু আজকে নতুন আপডেট উঠে এসছে যে আনোয়ার আলীর কন্ট্রাক্ট টার্মিনেশন মোহনবাগানের সাথে যেটা তিনি করেছেন সেটাকে কিন্তু যুক্তিযুক্ত বলে মনে করছে না এআইএফএফ প্লেয়ার স্ট্যাটাস কমিটি। এরকমটাই কিন্তু খবর, মানে তার কন্ট্রাক্টটা কোনো যুক্তিযুক্ত কারণ ছাড়াই টার্মিনেশন হয়েছে এরকমই কিন্তু মনে করছে এআইএফএফের পিএসসি মানে প্লেয়ার স্ট্যাটাস কমিটি। আর এর সাথে যেটা খবর যে এআইএফএফ প্লেয়ার স্ট্যাটাস কমিটি কিন্তু এআইএফএফ প্লেয়ার স্ট্যাটাস ডিপার্টমেন্টকে একটা নির্দেশ দিয়েছে যে আপাতত যতদিন না এই শুনানি শেষ হচ্ছে ততদিনের মধ্যে যদি কোনো ট্রান্সফার রিকোয়েস্ট আনোয়ার আলীর তরফ থেকে আসে তাহলে সেটাকে অ্যাপ্রুভ করতে, যদি সেটা এআইএফএফ আরএসটিপি 2023 রুল বা অন্য এআইএফএফ ফিফা গাইডলাইন্স অনুযায়ী হয় তাহলে সেটাকে অ্যাপ্রুভ করতে। যেহেতু আনোয়ার আলীর তরফ থেকে দাবি তোলা হচ্ছে যে তিনি চুক্তি বাতিল করেছেন সেই জন্য এটাকে অ্যাপ্রুভ করতে বলা হয়েছে। তবে এই যেই ট্রান্সফার অ্যাপ্রুভালটা দেওয়া হবে এটা কিন্তু টেম্পোরারি হবে, ফাইনাল ডিসিশনটা কিন্তু এআইএফএফ প্লেয়ার স্ট্যাটাস কমিটি নেবে এই বিষয়ে। পরের হিয়ারিংয়ে কিন্তু প্লেয়ার স্ট্যাটাস কমিটি এই বিষয়ে সিদ্ধান্ত নেবে এবং যদি এরকম কোনো ট্রান্সফার হয় সেক্ষেত্রে কিন্তু দুপক্ষই দায়ী থাকবে। মানে আনোয়ার আলী যেই ক্লাব থেকে মোহনবাগানের লোনে এসেছিলেন সেই দিল্লি এফসি এবং যেই ক্লাব আনোয়ার আলীকে সই করাবে তাদের দুজনেরই কিন্তু রিস্ক থাকবে। খেলোয়াড়ের জীবিকার প্রশ্ন এবং অন্যান্য জিনিস মাথায় রেখে কিন্তু এআইএফএফ এই টেম্পোরারি যে অ্যাপ্রুভালটা এটা দিয়েছে। তবে এতে কিন্তু যে দল আনোয়ার আলীকে সই করাবে তাদের কিন্তু একটা বড় রিস্ক থেকে যাবে। তো এখন কিন্তু এটাই দেখার যে আদৌ আনোয়ার আলীর তরফে কোনো ট্রান্সফার রিকোয়েস্ট এআইএফএফের কাছে অফিসিয়ালি করা হয় কিনা, বাকি যতক্ষণ না এআইএফএফ প্লেয়ার স্ট্যাটাস কমিটির তরফে ফাইনাল ডিসিশন আসে ততদিন অপেক্ষা করা হয় আনোয়ার আলীর কাছ থেকে এবং ধীরে চলো নীতি নিয়ে যে ক্লাব আনোয়ার আলীর বিষয়ে ইন্টারেস্টেড রয়েছে তারা পরবর্তীতে কি ডিসিশন নেয় সেদিকেই কিন্তু আমাদের নজর থাকবে। আর একদিকে যখন আনোয়ার আলীকে নিয়ে এই অবস্থা, অন্যদিকে কিন্তু একটা নতুন খবর এসছে, সেটা হচ্ছে হায়দ্রাবাদ এফসি কিন্তু ডুরান্ড কাপে খেলছে না, তারা নাম তুলে নিয়েছে ডুরান্ড কাপ থেকে। তাদের জায়গায় কিন্তু ডেম্পো স্পোর্টস ক্লাব অংশগ্রহণ করছে ডুরান্ড কাপে। হায়দ্রাবাদ এফসি কিন্তু একের পর এক ব্যান খেয়ে তাদের দলের কিন্তু অবস্থা খুবই খারাপ। তাদের সিনিয়র দলের একাধিক মেম্বার তো দল ছেড়েছিলেনই, এরপরে কিন্তু রিজার্ভ বেঞ্চের অনেক খেলোয়াড়ও তারা দল ছাড়ছেন, যুব দলের অনেক খেলোয়াড়ও দল ছাড়ছেন। এখন যেটা বিষয় হচ্ছে মাত্র 13 জন ফুটবলার কিন্তু তাদের হাতে রয়েছে, তার মধ্যেও 2 জন খেলোয়াড় প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে গেছেন নন পেমেন্ট অফ স্যালারির জন্য, এরকম কিন্তু খবর। এবং বিষয়টা খুব জটিল, ডুরান্ড কাপে দল তুলে নেওয়া শুধু নয়, আইএসএলেও হয়তো দল তুলে নিতে হতে পারে কিন্তু হায়দ্রাবাদকে। তাদের উপর যে ব্যান রয়েছে সেই ব্যান তুলতে গেলে কিন্তু প্লেয়ার কোচ সব মিলিয়ে 18 কোটি টাকা দিতে হবে হায়দ্রাবাদ এফসিকে। তার সাথেও কিন্তু ফিফাকে আলাদা করে জরিমানা দিতে হবে। এক মাসের মধ্যে এত টাকা শোধ করে নতুনভাবে দল গড়ে আইএসএলে নামাটা কিন্তু প্রায় অসম্ভব বলে মনে করা হচ্ছে। এখন কোনো মিরাকেলি হলে কিন্তু হায়দ্রাবাদ এফসি শেষ পর্যন্ত হয়তো আইএসএল খেলতে পারে, না হলে কিন্তু তাদের আইএসএল খেলা নিয়ে সত্যি একটা বড় প্রশ্ন উঠে যাবে। মাত্র 13 জন মেম্বারকে নিয়ে কিন্তু আইএসএলের স্কোয়াড তারা নামাতে পারবে না এবং যদি হায়দ্রাবাদ এফসি ইনকেস দল তুলে নেয় বা তাদের দল আর আইএসএলে না নামে তাহলে কিন্তু হায়দ্রাবাদ এফসিতে ভাঙন ধরানোর জন্য একাধিক দল বসে আছে। ইস্টবেঙ্গলই যেরকম হায়দ্রাবাদ এফসির 2-3 জন ফুটবলারের দিকে কিন্তু টার্গেট করে আছে এবং তারা কিন্তু এখন ওয়েট অ্যান্ড ওয়াচ করছে। বিঘ্নেশ দক্ষিণামূর্তি, অ্যালেক্স সাজির মতো ফুটবলারদের তারা কিন্তু ইজিলি সই করিয়ে নিতে পারবে। যদি হায়দ্রাবাদ এফসি দল উঠে যায় তাহলে কিন্তু কোনো ট্রান্সফার ফি ছাড়াই তারা সই করাতে পারে বা লোন দিলেও তারা সই করাতে পারে। তো এই বিষয়টা কিন্তু মাথায় রেখে চলছে প্রত্যেকটা দলই।
এবং এই হায়দ্রাবাদ দলটা কিন্তু কার্যত সোনার খনি, কারণ একাধিক ফুটবলার রয়েছেন। একদিকে রামলুন চুঙ্গা 23 বছরের ইয়াং সেন্টার ফরওয়ার্ড রয়েছেন, যিনি কিন্তু গত সিজনে দুরন্ত খেলেছিলেন। এছাড়াও মাখান উইঙ্কেল ছোটে রয়েছেন, 24 বছর বয়সী রাইট উইঙ্গার। এছাড়াও কিন্তু আব্দুল রাবি রয়েছেন, যার দিকে একাধিক আইএসএল দলের নজর রয়েছে। এছাড়াও অ্যারেন্ডি সিলভার মতো খেলোয়াড় রয়েছেন, সাহিল তেভোরা রয়েছেন। এছাড়া তো বললামই অ্যালেক্স সাজি, বিঘ্নেশ দক্ষিণামূর্তি, সাজাদ হোসেন পারে, একাধিক খেলোয়াড় রয়েছেন যাদেরকে কিন্তু অন্যান্য আইএসএল দল টার্গেট করছে। তো শেষ পর্যন্ত হায়দ্রাবাদ এফসি যদি শেষ পর্যন্ত বাধ্য হয় আইএসএল থেকে নাম তুলে নিতে, তাহলে কিন্তু অন্যান্য দলরা ঝাঁপিয়ে পড়বে এইসব ফুটবলারকে সিকিওর করার দিকে। এখন শেষ পর্যন্ত এই বিষয়টায় কী হয় সেদিকেই আমাদের নজর থাকবে। এই ভিডিওটা এ পর্যন্ত রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং যারা আমার চ্যানেল নতুন এসেছেন বা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন এখনকার মতো টাটা।